আসসালামু আলাইকুম এবং নমস্কার। লক্ষ্মী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রশিদা। আমাদের 18 জুলাই 2025 তারিখের ভিডিওতে আমরা গাড়ি শিল্পে CAFE3 অর্থাৎ কর্পোরেট অ্যাভারেজ ফিউল ইকোনমি নর্মস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, যা গাড়ির জ্বালানির দক্ষতা বাড়াতে এবং পরিবেশ দূষণ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করে। আমরা দেখেছিলাম কিভাবে এই নিয়মগুলি আমাদের অটোমোবাইল শিল্পকে ফ্লেক্স ফিউল এবং ইলেকট্রিক গাড়ির দিকে ঠেলে দিচ্ছে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী খবর, যা ভারতের আর্থিক ভবিষ্যৎ এবং বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে। এই খবরটি প্রকাশিত হয়েছে 21 জুলাই 2025 তারিখের দ্য ইকোনমিক টাইমস বা টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ পত্রিকায়। আমি প্রথমে পুরো খবরটি বাংলায় আক্ষরিকভাবে পড়ে শোনাব। এরপর আমরা খবরের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং দেখব এর থেকে বিনিয়োগকারীদের জন্য কী বার্তা আসে। চলো তাহলে শুরু করি খবরের সম্পূর্ণ পাঠ। শিরোনাম: আমাদের ইলেকট্রিক, হাইড্রোজেন ও ফ্লেক্স শিল্প বিশ্বে 1 নম্বরে পৌঁছাবে নীতিন গডকরি। ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি আত্মবিশ্বাসের সাথে বলেছেন যে দেশীয় ইলেকট্রিক, হাইড্রোজেন এবং ফ্লেক্স ফিউয়েল শিল্পগুলো আগামীতে বিশ্বে শীর্ষে চলে আসবে। তিনি গাড়ি শিল্পকে এই উদীয়মান খাতগুলিতে অগ্রণী ভূমিকা নিতে উৎসাহিত করেছেন। এক সাক্ষাৎকারে গডকরি বলেছেন, আমরা আমাদের ইলেকট্রিক, হাইড্রোজেন এবং ফ্লেক্স ফিউয়েল শিল্পগুলোকে বিশ্বে 1 নম্বরে দেখতে পাব। তিনি বিশ্বাস করেন যে আগামী 5 বছরের মধ্যে ভারতীয় অটোমোবাইল খাত বিশ্ব নেতা হয়ে উঠবে। CAFE3 নর্মস এবং জ্বালানি দক্ষতা: সরকার গাড়ির জন্য নতুন CAFE3 বা কর্পোরেট অ্যাভারেজ ফিউল ইকোনমি নর্মস নিয়ে কাজ করছে, যা 2027 সালের এপ্রিল মাস থেকে কার্যকর হবে। এই নিয়মগুলো শুধুমাত্র নির্দিষ্ট মডেলের জন্য নয়, বরং একটি গাড়ির পুরো উৎপাদন পরিসরের উপর প্রযোজ্য হবে। এর লক্ষ্য হল গাড়ির জ্বালানি দক্ষতা বাড়ানো এবং কার্বন পদচিহ্ন অর্থাৎ কার্বন ফুটপ্রিন্ট কমানো। জ্বালানি আমদানির বোঝা কমানো: ভারত বর্তমানে জ্বালানি আমদানিতে প্রতি বছর প্রায় 22 লক্ষ কোটি টাকা খরচ করে। গডকরি জোর দিয়ে বলেছেন যে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়িয়ে এই ব্যয়ভার কমানো সম্ভব। তিনি কৃষি অর্থনীতিকে জ্বালানি ও বিদ্যুতের খাতে বৈচিত্র্যময় করার গুরুত্ব তুলে ধরেছেন, যা 2004 সাল থেকে সরকারের একটি লক্ষ্য। ইথেনল অর্থনীতি এবং কৃষকদের জন্য সুবিধা: ইথেনল, যা আখ, ভুট্টা, চালের মতো উদ্ভিজ্জ শস্য থেকে তৈরি হয়, তা কৃষকদের আয় বাড়াতে সাহায্য করবে। সরকার চায় ভারত $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হোক, যেখানে ইথেনল উৎপাদন একটি মূল ভূমিকা পালন করবে। বর্তমানে ভারতে E20 অর্থাৎ 20% ইথেনল মিশ্রিত জ্বালানি ব্যবহৃত হচ্ছে। মন্ত্রী উল্লেখ করেছেন যে তারা ইথেনল মিশ্রণকে 27% এবং অবশেষে 100% পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা অনুসন্ধান করছেন, যার জন্য 11টি কোম্পানি ইতিমধ্যে 100% ইথেনল উপযোগী ইঞ্জিন নিয়ে কাজ করছে। সরকার উচ্চ ইথেনল মিশ্রিত জ্বালানির ওপর GST কমানোর বিষয়ে আলোচনা করছেন, যাতে এর ব্যবহার উৎসাহিত হয়। এছাড়াও বাণিজ্যিক যানবাহনে ডিজেলের সাথে আইসোবিউটানল এবং ইথেনল চালিত জেনারেটরের কথাও তিনি উল্লেখ করেন। ইলেকট্রিক ভেহিকেলের চ্যালেঞ্জ এবং সুযোগ: গডকরি স্বীকার করেছেন যে ইলেকট্রিক গাড়ির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও যন্ত্রাংশের প্রায় 80% এখনও আমদানি করতে হয়, যা একটি বড় চ্যালেঞ্জ। তবে তিনি জোর দিয়েছেন যে দেশীয়ভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং অন্যান্য যন্ত্রাংশ তৈরি করা উচিত, যার জন্য গবেষণা ও উন্নয়ন এবং স্থানীয় উৎপাদনে বিনিয়োগ বাড়ানো জরুরি। হাইড্রোজেন এবং অন্যান্য বিকল্প জ্বালানি: হাইড্রোজেনকে ভবিষ্যতের জ্বালানি হিসেবে দেখা হচ্ছে। ভারত ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের মাধ্যমে নিজেকে একটি বৈশ্বিক হাইড্রোজেন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। মন্ত্রী মিথেনল, বায়োডিজেল ও বায়োএনার্জির মতো অন্যান্য বিকল্প জ্বালানি এবং তাদের বাস্তুতন্ত্রের বিকাশের কথাও উল্লেখ করেছেন। এমনকি পরিবেশ দূষণ কমাতে কয়লার বিকল্প হিসাবে তাপবিদ্যুৎ কেন্দ্রে বাঁশের ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। সড়ক পরিবহন খাতে মন্ত্রী প্রতিদিন জাতীয় মহাসড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা 100 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর কথা বলেছেন। তিনি জোর দিয়েছেন যে কোনো প্রকল্প শুরু করার আগে অন্তত 90% জমি অধিগ্রহণ এবং সমস্ত পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করা হবে। সড়ক নিরাপত্তার বিষয়ে মন্ত্রী উল্লেখ করেছেন যে ভারত বিশ্বের সড়ক দুর্ঘটনায় 3য় স্থানে, যেখানে প্রতি বছর 5 লক্ষ দুর্ঘটনা ঘটে এবং 1,80,000 মানুষের মৃত্যু হয়, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যার প্রায় 18 থেকে 34 বছর বয়সী। এই সমস্যা মোকাবেলায় সরকার বাধ্যতামূলক 6টি এয়ারব্যাগ চালু করেছে, নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম নিয়ে কাজ করছে এবং বাস এবং ট্রাকের জন্য নতুন কোড বাস্তবায়ন করছে।
এছাড়াও দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সাহায্য করার জন্য বীর পুরস্কার এবং আক্রান্তদের প্রাথমিক চিকিৎসার খরচ সরকার বহন করার মতো উনিযোগ সরকার নিয়েছে। অর্থায়ন এবং টোল ব্যবস্থা। প্রকল্পের অর্থায়নে কোনো ঘাটতি নেই বলে মন্ত্রী জানিয়েছেন। সরকার ইপিসি, বিওটি এবং এইচএএম এর মতো বিভিন্ন মডেল সফলভাবে ব্যবহার করে আসছে। আইএনভিআইটি এর মাধ্যমেও বড় অঙ্কের তহবিল সংগ্রহ করা হচ্ছে। টোল সংগ্রহের পদ্ধতিতেও বড় পরিবর্তন আসছে। অদূর ভবিষ্যতে টোল প্লাজা তুলে দেওয়া হবে এবং টোল সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হবে, যা টোল আয় আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল ২১ জুলাই ২০২৫ তারিখের দ্য ইকোনমিক টাইমস পত্রিকায় প্রকাশিত কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের মূল অংশগুলো। এবার চলো এই খবরের প্রতিটি প্রধান অংশকে আমরা আর্থিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি এবং এর সম্ভাব্য প্রভাবগুলো বোঝার চেষ্টা করি। আমরা জেনেছি যে ২০২৭ সালের এপ্রিল থেকে CFE 3 নর্মস কার্যকর হবে এবং এটি সমস্ত গাড়ির ওপর প্রযোজ্য হবে। আর্থিক প্রভাব এর মানে হল অটোমোবাইল কোম্পানিগুলোর উপর চাপ বাড়বে নতুন প্রযুক্তি এবং পরিবেশবান্ধব গাড়ি তৈরিতে বিনিয়োগ করার। যেসব কোম্পানি দ্রুত ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বা ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকবে তারা বাজারে এগিয়ে থাকবে। ঐতিহ্যবাহী গাড়ি প্রস্তুতকারকদের জন্য এটি একটি চ্যালেঞ্জ, কিন্তু যারা দ্রুত পরিবর্তনকে স্বাগত জানাবে তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ। বিনিয়োগকারীদের উচিত সেসব কোম্পানির দিকে নজর রাখা যারা R&Dতে প্রচুর বিনিয়োগ করছে এবং নতুন জ্বালানি প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে। আমাদের দেশ প্রতি বছর প্রায় ২২ লক্ষ কোটি টাকা জ্বালানি আমদানিতে খরচ করে। মন্ত্রী এই ব্যয় কমানোর ওপর জোর দিয়েছেন। আর্থিক প্রভাব ২২ লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রার একটি বিশাল অপচয়, যা বিকল্প জ্বালানির ব্যবহারে কমে গেলে দেশের অর্থনীতিতে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। এটি ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে এবং টাকার মানকে স্থিতিশীল রাখতেও পরোক্ষভাবে সহায়তা করতে পারে। এটি পরিবেশগত সুরক্ষার পাশাপাশি একটি শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদও তৈরি করবে। ইথানল উৎপাদন এবং এর সাথে কৃষকদের ক্ষমতায়নের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। আর্থিক প্রভাব উদ্বৃত্ত শস্য যেমন আখ, ভুট্টা, চাল থেকে ইথানল উৎপাদনের মাধ্যমে কৃষকদের জন্য একটি নতুন আয়ের উৎস তৈরি হবে। এটি কৃষি খাতকে স্থিতিশীল করবে এবং তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে, যা গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখবে। ইথানল উৎপাদনকারী কোম্পানি চিনি কলগুলো বা ডিস্টিলারিগুলো যারা ইথানল উৎপাদন করে তারা সরাসরি উপকৃত হবে। তাদের জন্য নতুন ব্যবসা ক্ষেত্র তৈরি হবে এবং বিদ্যমান ব্যবসার পরিধি বাড়বে। ১১টি কোম্পানির ১০০% ইথানল উপযোগী ইঞ্জিন নিয়ে কাজ করা এবং জিএসটি কমানোর সম্ভাবনা এই শিল্পের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করছে। এই খাতে বিনিয়োগের দারুণ সুযোগ তৈরি হবে। জ্বালানি সুরক্ষা তেলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশ জ্বালানি ক্ষেত্রে আরও স্বাবলম্বী হবে, যা ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতিকে সুরক্ষা দেবে। ইলেকট্রিক গাড়ির প্রয়োজনীয় প্রযুক্তি এবং যন্ত্রাংশের ৮০% আমদানির চ্যালেঞ্জ মন্ত্রী নিজেই স্বীকার করেছেন। আর্থিক প্রভাব এটি একটি বড় বিনিয়োগের সুযোগ তৈরি করে। যদি দেশীয়ভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং অন্যান্য ইভি যন্ত্রাংশ তৈরি করা যায় তাহলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের উৎপাদন ক্ষমতা বাড়বে। সরকার যেহেতু R&D এবং স্থানীয় উৎপাদনে জোর দিচ্ছে, তাই যেসব কোম্পানি এই খাতে বিনিয়োগ করবে তারা দীর্ঘমেয়াদে বড় সুবিধা পেতে পারে। ইভি চার্জিং পরিকাঠামো তৈরির সাথে যুক্ত কোম্পানিগুলোতেও বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। হাইড্রোজেনকে ভবিষ্যতে জ্বালানি হিসেবে দেখা এবং ভারতকে একটি গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যটিও অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। আর্থিক প্রভাব ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এই খাতের জন্য বিশাল বিনিয়োগের সুযোগ নিয়ে আসবে। যেসব কোম্পানি হাইড্রোজেন উৎপাদন, পরিবহন, স্টোরেজ বা এর সাথে সম্পর্কিত প্রযুক্তিতে কাজ করবে তারা ভবিষ্যতে বড় ধরনের বৃদ্ধি দেখতে পারে। মিথানল, বায়োডিজেল এবং বায়ো এনার্জির মতো অন্যান্য বিকল্প জ্বালানির বিকাশও সংশ্লিষ্ট শিল্পগুলিতে বিনিয়োগের সুযোগ তৈরি করবে। আমরা বুঝলাম যে কিভাবে ভারতের জ্বালানি খাতের একটি আমূল পরিবর্তন আসছে, যা ভারতের অর্থনীতির বিভিন্ন স্তরে প্রভাব ফেলবে। কিন্তু এই স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রয়োজন শক্তিশালী অবকাঠামো এবং সঠিক নীতি। এবার আমরা মন্ত্রীর সাক্ষাৎকারের সেই দিকগুলো নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে এই সবকিছুর সমন্বয়ে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করছে। মন্ত্রীর এই সাক্ষাৎকারে সড়ক অবকাঠামো উন্নয়নের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য এবং তার বাস্তবায়নের কথাও উঠে এসেছে।
মন্ত্রী প্রতিদিন জাতীয় মহাসড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা ১০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর কথা বলেছেন। তিনি জোর দিয়েছেন যে কোনো প্রকল্প শুরু করার আগে অন্তত ৯০% জমি অধিগ্রহণ এবং সমস্ত পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করা হবে। এর আর্থিক প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। রাস্তা নির্মাণ, রেল লাইন স্থাপন, বন্দর ও বিমানবন্দর সম্প্রসারণ এই সবই অর্থনৈতিক বৃদ্ধির চালিকা শক্তি। যেসব নির্মাণ কোম্পানি এই বৃহৎ প্রকল্পগুলোতে যুক্ত হবে তারা ব্যাপক ব্যবসা পাবে। দ্রুত জমি অধিগ্রহণ এবং ছাড়পত্র নিশ্চিত করার ফলে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব কমবে, যা খরচ বাঁচাবে এবং দ্রুত রিটার্ন দেবে। প্রকল্পের অর্থায়নে কোনো ঘাটতি নেই বলে মন্ত্রী জানিয়েছেন। সরকার ইপিসি, ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, বিওটি, বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার এবং HAM এর মতো বিভিন্ন সফল মডেল ব্যবহার করছে। এছাড়াও INVIT, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট মডেলের মাধ্যমেও বড় অঙ্কের তহবিল সংগ্রহ করা হচ্ছে। এটি বিনিয়োগকারীদের জন্য সরাসরি অবকাঠামো খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করে। INVIT মডেলের মাধ্যমে ছোট বিনিয়োগকারীরাও বড় বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে নিয়মিত আয় করতে পারে। এটি একটি অত্যন্ত আকর্ষণীয় বিনিয়োগ বিকল্প। টোল সংগ্রহের পদ্ধতিতেও বড় পরিবর্তন আসছে। অদূর ভবিষ্যতে টোল প্লাজা তুলে দেওয়া হবে এবং টোল সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হবে। এর ফলে টোল আয় আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এটি সড়ক যোগাযোগকে আরও মসৃণ করবে এবং টোল সংগ্রহ ব্যবস্থাকে আরও দক্ষ এবং স্বচ্ছ করবে, যা ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করবে। মন্ত্রীর এই সাক্ষাৎকারে সড়ক সুরক্ষা মতো একটি সামাজিক এবং মানবিক দিকের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মন্ত্রী উল্লেখ করেছেন যে ভারত বিশ্বের সড়ক দুর্ঘটনায় তৃতীয় স্থানে আছে, যেখানে প্রতি বছর ৫ লক্ষ দুর্ঘটনা ঘটে এবং ১,৮০,০০০ মানুষের মৃত্যু হয়, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ১৮ থেকে ৩৪ বছর বয়সী যুবক। এই সমস্যা মোকাবেলা করতে সরকার বাধ্যতামূলক ৬টি এয়ারব্যাগ চালু করেছে, নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম নিয়ে কাজ করছে এবং বাস এবং ট্রাকের জন্য নতুন কোড বাস্তবায়ন করছে। এছাড়াও দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সাহায্যের জন্য রাহবীর পুরস্কার এবং আক্রান্তদের প্রাথমিক চিকিৎসার খরচ সরকার বহন করার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এর আর্থিক প্রভাব হল যে এই উদ্যোগগুলি যদিও সরাসরি বিনিয়োগের সাথে সম্পর্কিত নয়, কিন্তু একটি নিরাপদ সড়ক ব্যবস্থা দেশের অর্থনীতিকে পরোক্ষভাবে শক্তিশালী করে। এটি স্বাস্থ্য খাতের ওপর চাপ কমায়, চিকিৎসা ব্যয় হ্রাস করে এবং দেশের কর্মক্ষম জনসংখ্যাকে সুরক্ষিত রাখে। বীমা শিল্পের ওপর এর প্রভাব মিশ্র। এটি দুর্ঘটনার ক্লেমের সংখ্যা এবং পরিমাণ কমাতে পারে, যা বীমা কোম্পানিগুলোর লাভজনকতা বাড়াবে, কিন্তু প্রিমিয়াম আয় সরাসরি বৃদ্ধি নাও পেতে পারে। তবে একটি নিরাপদ এবং স্থিতিশীল সমাজ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধির জন্য অপরিহার্য। এই পুরো আলোচনা থেকে বিনিয়োগকারীদের জন্য চূড়ান্ত বার্তা হল পরিবর্তনশীল অটোমোবাইল শিল্প। যে সমস্ত অটোমোবাইল কোম্পানি ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন এবং ইলেকট্রিক ভেহিকল প্রযুক্তিতে দ্রুত পরিবর্তন আনছে এবং দেশীয় উৎপাদন এবং R&Dতে বিনিয়োগ করছে, তাদের স্টক ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারে। সবুজ জ্বালানি উৎপাদন। ইথানল উৎপাদনকারী কোম্পানি যেমন চিনিকল বা ডিস্টিলারিগুলো, গ্রিন হাইড্রোজেন উৎপাদনে যুক্ত কোম্পানি এবং অন্যান্য বিকল্প জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল। ইভি ইকোসিস্টেমের বিকাশ। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি নির্মাতা, চার্জিং স্টেশন অবকাঠামো নির্মাতা এবং সম্পর্কিত প্রযুক্তির কোম্পানিগুলোতে বিনিয়োগ বিবেচনা করা যেতে পারে। অবকাঠামোতে বিনিয়োগ, সড়ক নির্মাণ কোম্পানি, টোল ম্যানেজমেন্ট কোম্পানি এবং INVIT মডেলের মাধ্যমে অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদী ভালো সুযোগ হতে পারে। মনে রেখো, যে কোনো বিনিয়োগের ক্ষেত্রেই গভীর রিসার্চ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন অপরিহার্য। ভারতের এই ইলেকট্রিক, হাইড্রোজেন এবং ফ্লেক্স শিল্পগুলোর বিশ্বসেরা হওয়ার লক্ষ্য শুধুমাত্র একটি স্বপ্ন নয়, বরং একটি বাস্তব পরিকল্পনা, যার পেছনে রয়েছে শক্তিশালী সরকারি সমর্থন, মডার্ন টেকনোলজিক্যাল উন্নয়ন এবং ক্রমবর্ধমান বাজারের চাহিদা। এটি আমাদের অর্থনীতির জন্য একটি নতুন অধ্যায় তৈরি করতে চলেছে এবং একজন সচেতন বিনিয়োগকারী হিসেবে তোমার এই পরিবর্তনের অংশ হওয়া উচিত। আমাদের লক্ষ্মী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস চ্যানেলে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখব এবং প্রতিটি পর্বে স্টক মার্কেট ও বিনিয়োগের আরও খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের লক্ষ্য হলো তোমাকে আর্থিক জ্ঞান দিয়ে ক্ষমতায়িত করা, যাতে তুমি তোমার ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারো। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে এবং তথ্যপূর্ণ মনে হয়, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করো, কমেন্ট করে তোমার মতামত জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই আমাদের চ্যানেল লক্ষ্মী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি জানতে পারো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং শেখা চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।